পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করেছেন। বাংলাদেশের প্রশংসা করতে গিয়ে তিনি পাকিস্তানের দুর্দশার কথা স্মরণ করে বলেছেন, বাংলাদেশ কোথায় চলে গেছে, বাংলাদেশের এই অবস্থা দেখলে তার লজ্জা হয়। অর্থাৎ পাকিস্তান উন্নতি করতে পারেনি, বাংলাদেশ উন্নতি করেছে অর্থনৈতিক জায়গাতে, এবং সেটা দেখলে বা সেটা জেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তিনি লজ্জা পান। এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ে বাংলাদেশকে প্রশংসা, এই প্রশংসার কারণে বাংলাদেশের ক্ষমতাসীনরা, ওবায়দুল কাদের সহ বাংলাদেশের ক্ষমতাসীনরা খুবই পুলকিত। নিজের দেশ সম্পর্কে যদি অন্য কেউ, পৃথিবীর অন্য কোনো দেশ বা কোনো ব্যক্তি যদি প্রশংসা করেন, তাহলে নিঃসন্দেহে সেটা পুলকিত হওয়ার, আনন্দিত হওয়ার যথেষ্ট কারণ আছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি নিজেও আনন্দিত, নিজেও পুলকিত। সেই আনন্দিত এবং পুলকিত হবার পাশাপাশি আমার আরও কয়েকটি প্রশ্ন আছে, আরও কয়েকটি প্রসঙ্গ অবতারণা করার ইচ্ছে হলো। সেই অবতারণা করার ইচ্ছেটি হচ্ছে যে 1971 সালে আমরা পাকিস্তানিদের শোষণ, নিপীড়ন, বঞ্চনার প্রতিবাদে তাদের 25 মার্চ তারা যে বাঙালির উপরে, বাংলাদেশের উপরে, বাংলাদেশের মানুষের উপরে যে বর্বর আক্রমণ করেছিল, হত্যাযজ্ঞ চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে 1971 সালে পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে যাবে সবগুলো ক্ষেত্রে। আবারও বলছি, পাকিস্তানের চেয়ে এগিয়ে যাবে, পাকিস্তানের চেয়ে ভালো থাকবে সবগুলো ক্ষেত্রে। এটা খুবই প্রত্যাশিত একটি বিষয় ছিল। এটা কোনো আহামরি চিন্তা ছিল না, এটা কোনো অলীক কল্পনা ছিল না। এটা খুব স্বাভাবিক একটা বিষয় ছিল যে পাকিস্তানিদের কারণে আমরা নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত। আমরা যখন নিজেরা নিজেদের ভাগ্যের উন্নয়ন করব, তখন আমরা ভালো থাকব পাকিস্তানিদের চেয়ে তো বটেই, পৃথিবীর অন্য বহু দেশের চেয়ে। এখন সেই জায়গাটিতে আমরা পাকিস্তানিদের চেয়ে ভালো থাকব, সেটা তো প্রত্যাশিত একটি বিষয়। সেই প্রত্যাশিত একটি বিষয়ে অর্থনীতির মানদণ্ডে বাংলাদেশ যখন অর্থনৈতিক সূচকে বাংলাদেশ যখন পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে, তখন এটা খুব অস্বাভাবিক ব্যাপার নয় হচ্ছে ওই কারণে যে আমাদের এটাই প্রত্যাশিত ছিল। তারপরেও বাংলাদেশ বহু চড়াই উতরাই পেরিয়ে, বহু কঠিন সময় পার করে সেই রকম একটা অবস্থায় গেছে। এখন অর্থনীতির এই উন্নয়নের জায়গাটিকে পাকিস্তান লজ্জা পাচ্ছে, আমরা পুলকিত হচ্ছি। এই জায়গাটিতে আমি নিজেও পুলকিত হই, আনন্দিত হই। এই পুলকিত এবং আনন্দিত হওয়ার পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা আছে, সেই জায়গাগুলোর যদি সূচক উল্লেখ করি, তাহলে সেই জায়গাটিতে বাংলাদেশের অবস্থানটা কি, বাংলাদেশ সেখানে কতটা এগিয়েছে, পাকিস্তানের অবস্থা কি, আমরা কি এগোলাম না পিছালাম। প্রথমে যদি আমরা পারমাণবিক শক্তির কথা বলি, বাংলাদেশ পারমাণবিক বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রূপপুরে যে জায়গাটিতে তৈরি হচ্ছে, এই জায়গাটিতে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার মূল পরিকল্পনা পাকিস্তানি শাসকদেরই ছিল, পাকিস্তান স্বৈরাচারী শাসকদেরই ছিল। তো সেই সময় সেটি করা যায়নি, বর্তমান সরকারের সময় এসে সেই কাজটি হচ্ছে। ভালো কথা, সেই কাজটি হচ্ছে, কিন্তু সেই কাজটি হবার ক্ষেত্রে আমাদের নিজস্ব সক্ষমতা কী? বিদেশি ঋণে, রাশিয়ার ঋণে, শতভাগ বিদেশি প্রযুক্তিতে, বিদেশিদের উপর শতভাগ নির্ভর করে আমরা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি, প্রায় করে ফেলেছি। আমাদের নিজস্ব কোনো প্রযুক্তি নাই, নিজস্ব কোনো বিজ্ঞানী নাই। পাশাপাশি যদি আমি পাকিস্তানের কথা চিন্তা করি, পারমাণবিক বোমা বা নিউক্লিয়ারের জায়গাতে পাকিস্তান পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী পেয়েছে। সেই বিজ্ঞানী দিয়ে তারা পারমাণবিক শক্তিধর একটি দেশে পরিণত হয়েছে। অর্থাৎ এই যে বিজ্ঞানী পর্যায়ে, গবেষণা পর্যায়ে, এই জায়গাটিতে আমরা পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে আছি, আমরা সেইটার কাছাকাছিও যেতে পারিনি। এটা একটি দিক গেল, এটা তো একটা বিশেষ দিক গেল। এর বাইরে ধরেন পৃথিবীতে যতগুলো সূচক আছে,
তার মধ্যে বাংলাদেশে আলোচিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় একটি সূচক হচ্ছে পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর যে একটা র্যাঙ্কিং হয়, প্রতি বছরই হয় এবং বিশ্ব স্বীকৃত র্যাঙ্কিং। সেই বিশ্ব স্বীকৃত র্যাঙ্কিং, বাংলাদেশে এই র্যাঙ্কিংটি যত বছর ধরে আলোচনা হচ্ছে, প্রথম দিকে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ে থাকতো না, 800-র মধ্যে থাকতো না, 1000-এর মধ্যে থাকতো না। যখন 800-র মধ্যে থাকতো না, 1000-এর মধ্যে থাকতো না, মানে হচ্ছে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়, সেরা 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় থাকতো না, বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় থাকতো না। সেই সময় পাকিস্তানের 5টি, 7টি, 8টি, 10টি বিশ্ববিদ্যালয় এই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে থাকতো। সর্বশেষ যে র্যাঙ্কিংটি বের হয়েছে এই যে কয়েকদিন আগে, সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 2টি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট। পাকিস্তানের কয়টি বিশ্ববিদ্যালয় আছে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। পাকিস্তানের 14টি বিশ্ববিদ্যালয় আছে সেই সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে। এখন আমরা পাকিস্তানের চেয়ে অর্থনৈতিক জায়গাতে এগিয়ে থাকলাম, অর্থনৈতিক উন্নয়নের জায়গাতে এগিয়ে থাকলাম, কিন্তু শিক্ষা বা মানব সম্পদের জায়গাতে এত পিছিয়ে কেন? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আর পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীর র্যাঙ্কিংয়ে প্রায় 14টি বিশ্ববিদ্যালয় থাকে। এর কারণটা কি আমরা কি অনুসন্ধান করেছি? যে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় যখন থাকে আর আমাদের বিশ্ববিদ্যালয় যখন থাকে না, তখন এটা কি আমাদের জন্য একটু লজ্জার নয়? আমরা তো পাকিস্তানিদের পরাজিত করেছিলাম, পরাজিত করে মানব সম্পদ উন্নয়ন বা শিক্ষার জায়গাতে আমরা এভাবে পিছিয়ে থাকলাম কেন, পিছিয়ে গেলাম কেন? ধরুন আরেকটি সূচক আছে মেধার সূচক, পৃথিবীর স্বীকৃত মেধা সূচক। সেই মেধা সূচকে বাংলাদেশ যখন এ যাবৎকালে গত 5-7টি মেধা সূচক আমরা লক্ষ্য করেছি, পর্যবেক্ষণ করেছি, প্রতিটি মেধা সূচকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচে। নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মানে পাকিস্তানের কথা বলছি, পাকিস্তান আমাদের উপরে তাদের অবস্থান। মানে কারণটা কি? মেধা সূচকে তাইলে আমাদের অবস্থান কি? জ্ঞানের যে সূচক আছে সেই সূচকে আমাদের উপরে পাকিস্তানের অবস্থান। এটার কারণটা কি? তার মানে হচ্ছে যে এই যে প্রযুক্তিগত, এই যে জ্ঞান বা মেধাগত যে সূচকগুলো আছে, শিক্ষাগত যে সূচকগুলো আছে, সেই সমস্ত সবগুলো সূচকে আমরা পিছিয়ে কেন পাকিস্তানের চেয়ে? অর্থনৈতিক উন্নয়ন করলাম কিন্তু শিক্ষায় পিছিয়ে গেলাম, অর্থনৈতিক উন্নয়ন করলাম কিন্তু জ্ঞানে পিছিয়ে গেলাম, অর্থনৈতিক উন্নয়ন করলাম কিন্তু মেধায় পিছিয়ে গেলাম। তো তাহলে এটা কি, এই মেধা কি বা এইটা নিয়ে আমাদের কি পুলকিত হওয়ার খুব বেশি কিছু আছে? ধরুন 1971 সালের আগে পর্যন্ত পাকিস্তানিরা বাংলাদেশে যারা ক্রিকেট খেলতো তাদেরকে গুরুত্ব দিত না, তাদেরকে দমিয়ে রাখতো, দলে নিতে চাইতো না। একজন রকিবুল হাসান স্থান পেয়েছিলেন বাংলাদেশ দলে, তাছাড়া কেউই সম্ভবত স্থান পাননি। তো বাংলাদেশ তারপরে সংগ্রাম করে, কঠোর পরিশ্রম করে বাংলাদেশের ক্রিকেট একটা জায়গাতে এসেছে। কিন্তু পাকিস্তান তো পৃথিবীতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন একটি দল। তো বাংলাদেশ এই যে ভালো করার পর থেকে, ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পরে, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এখন পর্যন্ত আমরা কিছু মাঝে মধ্যে ভালো খেলেছি, কিন্তু আমাদের সেই ক্ষেত্রে অর্জন কি? আমরা পাকিস্তানের সাথে সব কিছু নিয়ে তুলনা করি, সব কিছু নিয়ে খুশি হই, পুলকিত হই, তো ক্রিকেট বা খেলার জায়গাতেও তো আমরা পিছিয়ে আছি। তো এই জায়গাটিতেও তো আমাদের আরও এগিয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ যে বক্তব্যটি রাখতে চাই সেটি হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন পাকিস্তান যে ধ্বংসের পথে চলে গেছে তার মূল কারণ হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রিত হয় সেনাবাহিনী দ্বারা। সেনাবাহিনী যে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে, যে সেনাবাহিনী যে দেশ পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে, সেই দেশের অবস্থা ভালো হবে তার কোনো কারণ নেই। কিন্তু সেই দেশের এরকম একটা অবস্থায় অর্থনীতি ধসে গেলেও তার শিক্ষার জায়গা, জ্ঞানের জায়গা, বিজ্ঞানের জায়গা, মেধার জায়গা যে তারা এখনও ভালো করছে, সেটা তার প্রমাণ এই সূচকগুলো। কতদিন করবে সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ, আমরা কেন এই জায়গাটাতে পাকিস্তানের পেছনেই এখনও থেকে যাচ্ছি? আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আমাদের প্রত্যাশা ছিল, আবারও বলি, যে 71 সালে পাকিস্তানিদেরকে পরাজিত করে আমরা যখন স্বাধীন হয়েছিলাম, তখন আমাদের প্রত্যাশাই ছিল যে আমরা প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে যাব। কিন্তু আমরা অর্থনীতির একটি সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছি, পাকিস্তান অর্থনৈতিক অবস্থা প্রায় ধ্বংসের দিকে চলে গেছে, কিন্তু তারপরেও আমরা শিক্ষা, মেধা, জ্ঞান, বিজ্ঞান যতগুলো জায়গা আছে কোনো জায়গাতেই আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকতে পারছি না। এমনকি প্রযুক্তিগত জায়গাতে ইন্টারনেটের যে গতি, সেই গতিতেও পাকিস্তান আমাদের উপরে। মানে আমরা ধীর গতির ইন্টারনেট পরিচালনা করি আমরা বাংলাদেশে, পাকিস্তানের চেয়ে গতি কম।
এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। পাকিস্তান লজ্জা পাচ্ছে, আমরা পুলকিত হচ্ছি, আমাদের লজ্জা পাওয়ার কোনো বিষয় আছে না, এবং সেই লজ্জা উত্তরণের পথটা কি? পুলকিত হবে না, শুধু পুলকিত হলে হবে না, আমরা যে সমস্ত জায়গাতে এখনও পিছিয়ে আছি এবং ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছি সেই জায়গাগুলোতে উন্নতি করতে হবে, উন্নতির জন্য কাজ করতে হবে। শুধু পুলকিত হলে, রাজনৈতিক বক্তৃতা করলে সমস্যার সমাধান হবে না।